প্যালেস্টিয়ান হাভেলি। শুধু রবীন্দ্রনাথ না, এখানে বিভূতিভূষণ, শরৎচন্দ্র, তারাশঙ্কর কেউ কখনো খেতে আসেনি। আপনিও আসবেন না যেন। নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প সৌমিলি বোসের লেখা ব্লাড কাউন্টেস। সৌমিলি বোস জন্ম 29 মার্চ, উত্তর 24 পরগনার বারাসাতে। ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার দরুন সাহিত্য চর্চার প্রতি আগ্রহ বাড়ে। বর্তমানে নিয়মিত লেখেন প্রথম সারির বাণিজ্যিক পত্রপত্রিকা ও শারদ সংখ্যায়। লেখিকার বহু ছোট গল্প ও নিবন্ধ প্রকাশিত হয়েছে জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্র আজকাল, উত্তরের সারাদিন, উত্তরবঙ্গ সংবাদ এবং এই সময়ের পাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসবের একজন চ্যাম্পিয়ন বক্তা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক আয়োজিত মক পার্লামেন্ট প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসাবে সম্মানিত হয়েছেন পরপর 2 বার। তার একক ঐতিহাসিক উপন্যাস রূপম পাবলিকেশন থেকে প্রকাশিত নীল নদের রানী। আজকের গল্প পাঠে আমার সাথে রয়েছে তমাল, 86.7 তোমার FM থেকে RJ সৃজন, দূরবীন শ্রুতিকথা চ্যানেল থেকে সৌরভ, সুপ্রজা এবং ইরাবতী। 86.7 তোমার FM এবং দূরবীন শ্রুতিকথা এই দুটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকলো। তো আর বেশি দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করে ফেলা যাক আজকের গল্প সৌমিলি বোসের লেখা ব্লাড কাউন্টেস। আরো চাই, আরো চাই, আরো 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 চাই। তীব্র বিকট একটা চিৎকার ভেসে আসে প্যালেস্টিয়ান হাভেলির ভেতর থেকে। সেই সুতীব্র সোল্লাসে আশেপাশের বাতাসটা যেন বারবার কেঁপে কেঁপে উঠতে থাকে। দিনের আলোতেও একটা বিভৎস রূপ নেয় গোটা হাভেলি। জানালাগুলো থেকে ক্রমাগত বেরোচ্ছে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। তারপর সেগুলো বায়ুমণ্ডলে বিলীন হয়ে যাচ্ছে কোনো এক অদৃশ্য সংকেত প্রদান করে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ বাঁচার জন্য আর্ত চিৎকার করে উঠছে, ফুঁপিয়ে উঠে আকুলভাবে মিনতি জানাচ্ছে। প্রতিপক্ষ যেন ততোধিক হিংস্র হয়ে উঠে অত্যাচারের মাত্রা দ্বিগুণ করে তুলছে। গোটা ঘরটা যেন কালো অন্ধকারে ভর্তি, আলাদা করে কোনো কিছুকে প্রত্যক্ষ করা যাচ্ছে না। শুধু শুধু এক অদ্ভুত পৈশাচিকতা অনুভূত হচ্ছে শরীরে, মনে। অদ্ভুত পৈশাচিকতা। আরো সুন্দরী হব, আমি হব এই পৃথিবীর সেরা সুন্দরী। আমার যৌবন হবে চিরস্থায়ী, দেশে বিদেশে যা কেউ করে দেখাতে পারেনি। বড় বড় বিজ্ঞানীরাও যেখানে পর্যদস্ত হয়েছে, আমি তাতে বিজয়িনী হব। আবার একটা নৃশংস উল্লাস ভেসে আসে হাভেলির ভিতর থেকে। গোঙানির আওয়াজ ক্রমশ বুঝে আসছে। জালে ধরা পড়া শিকারের প্রতিরোধ গড়ে তোলার শক্তি ক্ষীণ হয়ে আসছে। নুইয়ে পড়ছে সে পরাজিত হয়ে। ঘরময় বয়ে চলেছে নিরন্তর রুধির রেখা। তার উপর শুয়ে কেউ যেন পরম তৃপ্তিতে স্নান করছে। সব সব শব্দ হচ্ছে
রক্তের নোনা ভিজে ধারায় সিক্ত করেছে নিজেকে একান্ত আশ্লেষে। মুখ দিয়ে ঘন ঘন উচ্চারণ করছে উচ্চৈশ্রাব্য কোনো মন্ত্র। নিজেই নিজেকে নগ্ন করে মিশিয়ে দিচ্ছে রুধির স্রোতে। তারপর চোখ বুজে শুধু উপভোগ করছে নিজের যৌবনকে। ঘরের এক কোণে অদূরে ঢিপ করে রাখা লাশের পর লাশ, প্রত্যেকটাই নৃশংসভাবে ছেঁড়া কাটা করা হয়েছে। রক্ত শুষে নেওয়া হয়েছে বা ধারালো কিছু দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে সমস্ত শরীরটা। বিশেষত ওপরের চামড়ার এপিডার্মিস স্তরটি অবশিষ্ট নেই কোনো লাশেই। ঢিপ করে ফেলে রাখা সেই সমস্ত লাশের থেকে দুর্গন্ধ ভেসে আসছে। ঘরে সারাদিন মোম ধূপ জ্বালানো থাকে বলে দুর্গন্ধের দাপট হাভেলি ছেড়ে বাইরে বেরোতে পারে না। এই ঘর সব সময় তালাবন্ধ। আশেপাশে কোনো আলোও নেই। অচেনা কেউ প্রথমবার হেঁটে আসতে গেলে হোঁচট খেয়ে পড়া অবশ্যম্ভাবী। প্রতিদিন ঠিক এই সময় আর্তচিৎকার, বাঁচার আকুতিতে ফেটে পড়ে সমস্ত হাভেলি। এক টানা গোঙানির সুরে কাঁপতে থাকে ইট, বালি, পাথর, মেঝে। তবুও মুক্তি নেই। এই নির্মম অত্যাচারেরও সমাপ্তি নেই। কালের পর কাল, মাসের পর মাস, রূপ, রস, যৌবনকে ধরে রাখার বলি হতে হয় একের পর এক নিরপরাধ অসহায় মেয়েদের। রোজ ঠিক এই সময় চিৎকারটা শোনা যায়, একদম ধীর আওয়াজ। তুমি ভালো করে লক্ষ্য না করলে বুঝতেই পারবে না। আমাদের চিমনি থেকে বেশ ভালোই শোনা যায় এক টানা একটা তীব্র গোঙানির আওয়াজ। তারপর একসময় শব্দের তীব্রতাটা আস্তে আস্তে কমতে থাকে, আর তারপর একেবারে মিলিয়ে যায়, আর শোনা যায় না। সন্দেহের সুরে এক টানা কথাগুলো বলে থামে পারমিতা। পারমিতা আর ওর বর সৌরভ 1 মাস হলো ইন্ডিয়ায় ফিরেছে। এমনিতেই পারমিতার গবেষণার জন্য সারা বছর ওকে ইউরোপের এদিক ওদিক সেদিক ট্যুর করে বেড়াতে হয়। সৌরভের এখন অফিস লন্ডনে, তবে এক টানা বেশ কয়েকদিন ছুটি পেয়েছে, তাই ইন্ডিয়ায় আসা। বড় কোনো প্রজেক্ট ডেলিভারির পর ওদের কোম্পানি থেকে ভ্যাকেশন লিভ নেওয়া যায়। আজকাল কাজের চাপে বিয়ের পর থেকে ও আর পারমিতা একসঙ্গে প্রায় সময়ই কাটাতে পারেনি। দূর থেকে ফোনে আর ভিডিও কলে যা একটু কথা হয়, ওতে অনেক কথা বাকি থেকে যায়। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার ফলে দুজনে সেভাবে দুজনকে জানার বা বোঝার সুযোগই পায়নি। ইদানিং কর্মব্যস্ততায় সেইটুকু অবসরও যেন কম পড়ে যাচ্ছে। সৌরভ এক মনে ল্যাপটপে একটা ইমেল চেক করছিল। পারমিতার কথায় হুঁশ ফেরে। আচ্ছা, তাই নাকি? তা হোক, কি প্রবলেম? দেখো পারমিতা, এটা এমন একটা জায়গা না, এখানে কেউ কারোর ব্যাপারে খুব দরকার ছাড়া কোনো কথা বলে না। এই আমাদের এই গোটা অ্যাপার্টমেন্টটাই দেখো না, এই যে এতদিন আমরা এখানে এসে থাকছি, কেউ কেউ কোনো প্রশ্ন করেছে আমাদের? মিনিমাম সৌজন্যটুকু প্রকাশ করেনি। তাই তুমি আর এসব ব্যাপারে আগ বাড়িয়ে মাথা ঘামিও না। আর আমি যতটুকু শুনেছি, ওই বাড়িতে একজন মহিলা থাকেন, স্বামী অনেক কাল আগেই নিরুদ্দেশ। বাড়ির আশেপাশে কাউকে সেভাবে ঢুকতে দেন না, একটু পাগলা টেগোছের। তবে মার্কাটারি সুন্দরী নাকি, মধ্য 40-এও ফিরে দেখার মতো রূপ ভদ্রমহিলার। সৌরভের কথায় চোখ শুরু হয়ে আসে পারমিতার। মস্করা করে হেসে ঠোক্কর দেয় একটা। তাই বুঝি?
সেই তো, এখন আর নিজের বউকে ভালো লাগবে কেন? এখন তো হাভেলির বৌদিই বেশি সুন্দরী। আবার বলছো ওনার হাজবেন্ডও নাকি নেই। ব্যাপারটা কি? লজ্জার হাসি হাসি সৌরভ। কোল থেকে ল্যাপটপটা সরিয়ে পারমিতার কাঁধে হাত রাখে। সুন্দরী, তবে আমার বউয়ের থেকে বেশি নয়। সৌরভের চোখের দিকে তাকিয়ে পারমিতা মুহূর্তটাকে উপভোগ করতে চায়, কিন্তু কোথাও যেন ওর মনের মধ্যে ক্রমাগত একটা দুশ্চিন্তা খেলা করে চলেছে। কিছুতেই চেপে বসা ভয়টাকে ও বের করে ফেলতে পারছে না নিজের মধ্যে থেকে। ওই নির্দিষ্ট সময় হাভেলি থেকে ভেসে আসা আওয়াজ, এক মহিলার পশুর মতো চিৎকার। তবে কি কোনো হলিউড থ্রিলার চলে ওই হাভেলিতে? ভদ্রমহিলা কি কোনো সিনেমা দেখেন? ধুর, আমিও না কি সব ভাবছি। সিনেমার আওয়াজ এতটা জীবন্ত হয় নাকি? তার সঙ্গে একটা কৃত্রিমতা থাকে, কিন্তু এই চিৎকার বা গোঙানির মধ্যে শুধু হিংস্রতার অন্য পক্ষের আকুতি শোনা যায়। নিজের গবেষণাতেও ঠিকমতো মনোনিবেশ করতে পারছে না ও কদিন ধরে। সবসময় শুধু কানে ভাসছে ওই হাভেলি থেকে ভেসে আসা নির্মম পাশবিক উল্লাসের প্রাবল্য। পারমিতা ইতিহাসের ছাত্রী, ওর গবেষণার বিষয় ইউরোপীয় ইতিহাস। ছোটবেলা থেকেই তথাকথিত ইতিহাসের থেকে ওর ঘুমিয়ে পড়া ইতিহাসের দিকে আগ্রহ বেশি। মানব সভ্যতার যে সমস্ত দিকে এখনও হাত দিতে সাহস করেন না বেশিরভাগ ঐতিহাসিক বা গবেষক, পারমিতা সেগুলোকেই খুঁড়ে বের করার চেষ্টা করে। এর জন্য অদ্যাবধি ইউরোপের অনেক শহর চষে ফেলেছে ও। এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যেগুলো ব্যাখ্যা করলে হয়তো উপন্যাসের থেকেও বেশি কাল্পনিক শোনাবে। এই সমস্ত বিষয়গুলো তাই পারমিতাকে একটু বেশিই ভাবায়। চোখ বুজে ও ঘটনাটা বারবার মনে করার চেষ্টা করে, কিন্তু এভাবে ঘরে বসে এই আওয়াজের রহস্য সমাধান করা দুরূহ। মাথা ঝাঁকিয়ে এলোমেলো চুলে কিছুটা অবিন্যস্তভাবেই অ্যাপার্টমেন্টের লিফট দিয়ে সোজা নিচে নেমে আসেও। দুজন সিকিউরিটি দিবারাত্র পাহারা দিচ্ছে পেল্লাই গেটের পাশে দাঁড়িয়ে। ওদের জিজ্ঞাসা করলে হয়তো কিছু সূত্র মিলতে পারে। এছাড়া পারমিতা যেতে আসতে সিকিউরিটি হরিদার হাতে কিছু বকশিসও গুঁজে দেয় কম বেশি। এই তো কিছুদিন আগেই হরিদা বলছিল ওর বউয়ের নাকি ম্যালিগন্যান্ট ধরা পড়েছে। অপারেশনের জন্য অনেক খরচা, প্রায় লাখখানেক। টাকা জোগাড়ের জন্য হরিদা এক্সট্রা নাইট ডিউটিও নিয়েছে, যদি কিছু বেশি রোজগার হয় এই আশায়। মেয়ের জন্য ও কিছু একটা ঠিকে কাজের খোঁজ করছিল। এসব চিন্তা করতে করতেই হরিদার বিষাদক্লিষ্ট মুখটা ভেসে ওঠে পারমিতার সামনে। হরিদা, ভালো আছো? পারমিতাকে দেখে তড়িঘড়ি মধ্যবয়স্ক সিকিউরিটি হরি উঠে দাঁড়ায়, দাঁত বের করে একগাল হেসে জানায় সে ভালো আছে। পারমিতা শিশুর মতো আদো আদো গলায় প্রশ্ন করে, আচ্ছা হরিদা, তোমাকে না একটা কথা জিজ্ঞেস করা ছিল। আমার না এই কথাটা জানা খুব প্রয়োজন, একটু বলবে গো? হরি একটু ইতস্তত করে বলে, কি কথা দিদিমণি? আমি জানলে নিশ্চয়ই বলবো। পারমিতা তর্জনী উঁচু করে প্যালেস্তিয়ান হাভেলির দিকে নির্দেশ করে। ওই যে হাভেলিটা আছে না, ওখানে কে থাকে গো? হরিদার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। আরে ও তো এলিজাবেথ ম্যাডামের বাড়ি। খুব বড় মনের মানুষ গো দিদিমণি, বিস্তর বড় লোক। আমার মেয়ে তো আজ 1 সপ্তাহ হলো ওই বাড়িতেই কাজ করছে। একসাথে 3 মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছে জানো। আরও কত ফল, খাবার, মিষ্টির প্যাকেট ভরে ভরে পাঠায় আমার বউয়ের জন্য। বড় ভালো ম্যাডাম, ভগবান তাই ওনাকে সব কিছুই ভরে উপচে দিয়েছে গো। যেমন রূপ তেমন খোলা আকাশের মতো মন। ওনাদের মতো মানুষ আছে বলেই আমরা এখনো খেয়ে পড়ে বেঁচে আছি গো। তা দিদিমণি, তুমি কি যেন বলবে বলছিলে? হরিদার মুখে প্রশংসা স্তুতির ভারে পারমিতার মুখটা কেমন যেন কুঁচকে যায়। তবে কি ওর সন্দেহটা এতটাই অমূলক? ও যে বিষয়টা নিয়ে গবেষণা করছে
তার সঙ্গে এই ঘটনাটার বেশ মিল পাচ্ছে, শুধু শিওর হতে পারছে না। মনের মধ্যে জমে থাকা ধোঁয়াশাটা যেন আরো গাঢ় হয়ে আসে পারমিতার। ফ্ল্যাটে এসে কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে আবার ডুব দেয় নিজের গবেষণায়। দিদিমণি, ও দিদিমণি, দরজাটা একটু খুলুন, দয়া করে একটু তাড়াতাড়ি খুলুন। আরও একটা ডাক শুনতে পেয়ে হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসে পারমিতা। এসির তীব্রতায় ল্যাপটপটা চালিয়ে রেখে কখন ঘুমিয়ে পড়েছে নিজেই বুঝতে পারেনি। খাটের উপর আলগোছে ছড়ানো রয়েছে খাতা, পেন, চার্জার। দিদিমণি, খুব বিপদে পড়ে এসেছি, দরজাটা খুলুন না। আবার শুনতে পায় ডাকটা পারমিতা। এবার পারমিতার গলাটা খুব চেনা চেনা লাগে। হ্যাঁ, এটা তো ওদের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি হরিদার গলা। কিন্তু এভাবে কেন ডাকছে? কিছু না ভেবেই কোনো মতে ওড়নাটা গায়ে পেঁচিয়ে দরজা খোলে পারমিতা। হরিদা দাঁড়িয়ে আছে, পরনে ছেঁড়া ফাটা একটা গেঞ্জি, চোখ মুখ কান্নায় ভিজে কুঁচকে ফুলে গেছে। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। পারমিতা তাড়াতাড়ি হরিদাকে ঘরে এনে সোফায় বসায়, মুখের উপর ফ্যানটা চালিয়ে দেয়। লক্ষ্য করে সোফায় বসে হরিদা হাঁপাচ্ছে, কিছু বলার মতো শক্তি সঞ্চয় করে উঠতে পারছে না। বারবার কিছু একটা বলতে গিয়েও ব্যর্থ হয়ে কান্নার দমকে ভেঙে পড়ছে। পারমিতা ফ্রিজ থেকে জল বের করে একটা গ্লাসে ঢেলে বাড়িয়ে দেয় হরিদার দিকে। হরিদা গ্লাসটা হাতে নিয়ে এক ঢোকে পুরো জলটা শেষ করে ফেলে। একটা স্বস্তির নিঃশ্বাস পড়ে এক মুহূর্তের জন্য মেঝের উপর। মেয়েটাকে পাচ্ছি না দিদিমণি, মেয়েটাকে পাচ্ছি না। ফুঁপিয়ে ওঠে হরিদা। পারমিতা যেন একটু হকচকিয়ে যায়। ও জানতো এতদিন হরিদার বউয়ের শরীর খারাপ। হরিদাকে এভাবে ভয় পেতে দেখে ও তেমনই কিছু একটা আন্দাজ করেছিল যে হয়তো ওর বউয়ের কিছু হয়েছে। পারমিতা ভ্রু দুটোকে যতটা সম্ভব জড়ো করে প্রশ্ন করে, কি বলছো এসব হরিদা? কখন থেকে ওকে পাচ্ছ না? কিভাবে হলো এসব? তুমি খোঁজ নিয়েছো? আশেপাশে খোঁজ নিয়ে দেখেছো তুমি? সব জায়গায় খোঁজ করেছি, ও এমনিতেও কোথাও যায়ও না। বাড়ি থেকে কাজ, আবার কাজ থেকে বাড়ি। কাল সকালে ম্যাডামের বাড়ি কাজে গেছিল, বিকেলে ফেরেনি। রাত হয়ে গেলে ভাবলাম হয়তো ম্যাডামের বাড়িই থেকে গেছে আজ, তাই আর চিন্তা করিনি। কিন্তু সকাল হতেও যখন ফিরল না, দুশ্চিন্তাটা যেন আরো আরো চেপে বসলো। কথা বলতে বলতে বারবার বিষম খাচ্ছিল হরিদা। সকালে ম্যাডামের বাড়ি খোঁজ করতে যেতেই ম্যাডাম বলল ও কাল বিকেলেই চলে গেছে। তারপর থানায়ও গেলাম, দারোগাবাবুরা বলল মেয়ে নাকি পালিয়ে গেছে। দুদিন পরে জামাই নিয়ে ঘরে ফিরবে, ডায়েরিটা পর্যন্ত নিল না। তো তোমার আর দাদাবাবুর তো অনেক জানাশোনা আছে গো। তোমরা একটিবার চলো না গো থানায় একটিবার চলো, আমি তোমার দুটি পায়ে। বলেই হরিদা হুড়মুড় করে পারমিতার পা দুটো ধরতে যায়। লজ্জায় কুঁকড়ে যায় পারমিতা। এ কি করছো হরিদা? বস, তুমি আমার গুরুজন, তুমি কেন আমাদের পা ধরতে যাবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি যে ম্যাডামের কথা বলছো, আই মিন তোমার মেয়ে যে ম্যাডামের বাড়িতে কাজ করতো, সে কি ওই পলেস্তিয়ান হাভেলির ম্যাডাম? হরিদা গেঞ্জির কোনাটা দিয়ে চোখ মুছে ভেজা গলায় বলে, হ্যাঁ গো, ম্যাডাম বড় ভালো মানুষ। ঝিমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে উনিও কেমন যেন মুখটা করলেন, মনে হয় খুব চিন্তায় পড়েছেন। তারপর হঠাৎই দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেলেন। উনি বলছেন ঝিমলি কাল বিকেলে ওনার বাড়ি থেকে চলে গেছিল। তাহলে তো আশেপাশের কোনো দোকান বা বাড়ির লোক ঝিমলিকে ওই হাভেলি থেকে বেরোতে দেখবে। তেমন তো কোনো বড় দোকান নেই ওদিকটাই, তবে একটা পানবিড়ির দোকান আছে গলির মোড়টা ঘুরে। হরিদা ফুঁপিয়ে ওঠে আবার। পারমিতা উঠে দাঁড়িয়ে রুমে গিয়ে হাউসকোটটা গলিয়ে নেয়। ওর মাথাটা যেন কেমন চক্কর কাটছে। ওই হাভেলির মহিলাকে কখনো সামনাসামনি দেখেনি পারমিতা, তবু প্রথম থেকেই যেন ওর কেমন একটা সন্দেহ হতো।
দিনে দুপুরে ওরকম বিকট চিৎকার, তারপর এক টানা গোঙানি। আশেপাশের কেউ অনাগ্রহবশত কৌতূহল না দেখালেও পারমিতা ব্যাপারটাকে মোটেই সোজা চোখে দেখত না। তবে রোজ রোজ শুনতে শুনতে ব্যাপারটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল এই যা। তার উপর সেদিন হরিদার মুখে ওই এলিজাবেথ নামক ভদ্রমহিলার মহত্বের কথা শুনে পারমিতা আর ব্যাপারটা নিয়ে খুব একটা এগিয়ে ভাবেনি। কিন্তু কাল থেকে হঠাৎই হরিদার মেয়ে নিখোঁজ, ওই হাভেলিতে কাজ করতে গিয়ে আর ফেরেনি। এখন সবার আগে জানা দরকার কাল হরিদার পর ঝিমলিকে ওই প্যালেস্তিয়ান হাভেলি থেকে কেউ বেরোতে দেখেছে কিনা। তাহলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। পারমিতা একটা কোট গায়ে চাপিয়ে দরজা লক করে বেরিয়ে যায় হরিদার সঙ্গে। আজকে বেশ শীত পড়েছে। কদিন গরমের পর কাল সারা রাত এক টানা বৃষ্টি হওয়ার ফলে রাস্তাতেও জল জমে রয়েছে। পারমিতার খেয়াল হয় একটু পরেই সৌরভ চলে আসবে। উইকেন্ডে সৌরভ মাঝে মাঝে ওর পুরনো ইন্ডিয়ান বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়, আজকেও গিয়েছিল তেমন। পারমিতা সৌরভকে টেক্সট করে দেয়, আমাকে বিশেষ কাজে একটু বাইরে যেতে হচ্ছে, কিছুক্ষণের জন্যই যাচ্ছি। পাশের ফ্ল্যাটের কাকিমার কাছে চাবিটা দেওয়া আছে, তুমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিও, কেমন? সি ইউ সুন। হরিদার সঙ্গে বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে পারমিতা সেই জীর্ণ পরিত্যক্ত হাভেলির সামনে এসে দাঁড়ায়। দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলে মনে হবে দৈত্যাকৃতি কোনো প্রেতাত্মা যেন নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিস্তৃত করে দণ্ডায়মান হয়ে গোটা শহরটাকে নিজের হাঁ মুখে গ্রাস করতে আসছে। একবার সেদিকে তাকাতেই পারমিতার চোখে ভেসে উঠল 19 শতকের ইউরোপে ত্রাস সৃষ্টিকারী কিছু ভৌতিক হাভেলির আতঙ্কে ভরা রূপ। নিমেষে একটু ভয় খেলে গেল। হাভেলির সামনের দিকে বড় বড় দুটো বিশাল লোহার দরজা, তার উপর টিনের আস্তরণ দেওয়া, ভাঙা শিকল ঝুলছে কোথাও কোথাও। এরকম একটা পরিত্যক্ত জায়গায় বাদুড় থাকাটা অস্বাভাবিক কিছু নয়। পেছনের দরজাটা তুলনামূলক পরিষ্কার, বছরে একবার করে মনে হয় গজিয়ে ওঠা ঘাস ছাঁটাই করা হয়। সামনে গিয়ে দেখলেই বোঝা যায় এককালে এই জীর্ণ প্যালেস্তিয়ান হাভেলির সামনে সুন্দর একটা বাগান ছিল। কালের নিয়মে ধসে গেছে সেই বাগানের সৌন্দর্য, হারিয়ে গেছে বেড়ে ওঠা কচি কিশলয়রা। এখন শুধু সেখানে নাম না জানা কীটের বাস। ওপরের দিকে তাকালেই যে ঘরগুলো চোখে পড়ে, মনে হয় না সেগুলোর মানুষের বসবাসের যোগ্য। জানালায় ছেঁড়া ছেঁড়া কতকগুলো পর্দা টাঙানো রয়েছে, সেগুলো ভেদ করে বাইরের জগতে সূর্যের আলো ভেতরে পৌঁছতে পারবে না বলেই বোধ হয়। পারমিতা হাঁটতে হাঁটতে হাভেলি পার হয়ে একটা 3 মাথার মোড়ের সামনে এসে দাঁড়ায়। আকাশটা আবার কালো হয়ে আসছে। একটু পরেই হয়তো আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কালকের মতো। হাওয়া বইতে শুরু করেছে জোরে জোরে। এই যে দিদিমণি, এইটাই সেই লোক, কিছু বলতে পারলে এই পারবে। পারমিতা দোকানের সামনে এগিয়ে আসে, গলার স্বরটাকে একটু দৃঢ় করে প্রশ্ন করে, দাদা, আমরা নিশিকুঞ্জ অ্যাপয়েন্টমেন্ট থেকে আসছি। বলছি কাল বিকেলে কি ওই প্যালেস্তিয়ান হাভেলি থেকে কাউকে বেরিয়ে এই রাস্তা থেকে হেঁটে যেতে দেখেছেন? আসলে না, ওনার মেয়ে ওই বাড়িতে কাজ করতো, কাল থেকে না ওকে পাওয়া যাচ্ছে না। নাম ঝিমলি। আপনি কি কাউকে দেখেছেন এই রাস্তা দিয়ে যেতে? লোকটা এক মুহূর্তের জন্য কেমন যেন একটু হকচকিয়ে যায়। মনে হয় আচমকা কোনো বিদ্যুতের ঝটকা খেয়েছে। কি বলছেন দিদিমণি? ওই প্যালেস্তিয়ান হাভেলি? রক্তশূন্য চোখে লোকটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে পারমিতার দিকে এক দৃষ্টে। ওই হাভেলিতে এমন অনেকেই কাজে যায় আর ফিরে আসে না। এই তো কিছুদিন আগে রেল বস্তির একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মেয়েটার বাপ মা কতক্ষণে এসে ওই হাবিলির দরজার সামনে এক ঠায় বসে রইল। বলা বলি করছিল মেয়েটাকে নাকি তারা কাজে পাঠিয়েছিল, আর ফেরেনি। ওটা শয়তানি ডাইনির বাড়ি গো। আজ তো একটা রক্ত কেকো ডাইনি আছে ওখানে। পারমিতা লক্ষ্য করে ভয়ে, আতঙ্কে, চিন্তায় হরিদার মুখের চামড়া কুঁচকে যাচ্ছে, গলার শিরাগুলো ফুলে উঠেছে। মনে হচ্ছে কেউ ওর মুখ থেকে ব্লটিং পেপার দিয়ে সমস্ত রক্ত শুষে নিয়েছে। পারমিতা মাথার মধ্যে মেলাচ্ছে একের পর এক ঘটনাগুলোকে, আর কাকতালীয়ভাবে সেগুলো মিলেও যাচ্ছে ওর গবেষণার বিষয়ের সঙ্গে। আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না পারমিতা। প্রশ্ন করে হরিদার উদ্দেশ্যে, আচ্ছা হরিদা, তোমার মেয়ে ঝিলমির বয়স আন্দাজ কিরকম হবে? এই এই 21-22 হবে। খুব ফর্সা রং ছিল জানো তো মেয়েটার, একদম ওর মায়ের মতোই নিটোল মুখশ্রী পেয়েছিল। আর কোনোদিন ওর মুখটা দেখতে পাবো তো? মেয়ের দুশ্চিন্তায় হরিদা আবার ভেঙে পড়েন। পারমিতা ততক্ষণে দৌড়তে দৌড়তে গিয়ে পৌঁছেছে প্যালেস্তিয়ান হাভেলির দরজার ঠিক সামনে। ধুলোর আস্তরণগুলোকে কোনো মতে হাত দিয়ে সরাতেই ওর চোখে পড়ে গোটা গোটা কালো অক্ষরে দরজার গায়ে খোদাই করা রয়েছে, এলিজাবেথ ব্যাথরি, দ্য ব্লাড কাউন্টেস, জন্ম অগস্ট 7, 1560, মৃত্যু মার্চ 24, 1614। হাঙ্গেরি, 1597 সাল। ইস, এইটুকু কয়েক ফোঁটা রক্তে কি হবে রে? এই এত রূপ যৌবন ধরে রাখতে যে আরো গ্যালন গ্যালন রক্ত চাই আমার। তবে তো শরীরে টিকে বসে থাকবে এমন আলোক জ্যোতি। আমি হয়ে উঠব সমগ্র ইউরোপ তথা বিশ্বের নাম করা সুন্দরী। দেশ বিদেশ থেকে সম্রাট রাজপুরুষেরা আমার জন্য প্রাণ দেবে। এক টানা কথাগুলো বলে একটা বিকট অট্টহাস্যে ফেটে পড়লেন এলিজাবেথ ব্যাথরি। অন্ধকার ঘরময় জুড়ে শুধু বয়ে যাচ্ছে একটা বিষাক্ত কালো ধোঁয়ার কুণ্ডলী। সেই উগ্র গন্ধে নাকের পেশি শিথিল হয়ে যাবার জোগাড়। এক টানা ওরকম ঝাঁঝালো গন্ধে চোখ মুখ বুজে আসে, বুকের হৃদপেশি কার্যক্ষমতা হারায়। তবু ব্যাথরির নির্দেশ। প্যাভিলন মেঝে থেকে উঠে দাঁড়ায়। স্তূপীকৃত লাশের থেকে দু একটা লাশ নিচে নামায়। তার মধ্যে বেশিরভাগটাই ক্ষতবিক্ষত করা হয়েছে আগেই, রক্ত শুষে নেওয়া হয়েছে শরীরের। কোনোটা থেকে আবার চামড়া কেটে রস নিংড়ে নেওয়া হয়েছে। লাশের স্তূপে নাড়াচাড়া পড়ায় দুর্গন্ধের দাপট যেন আরো বেড়ে যায়। ওদিকে এতক্ষণ সামনে জ্বলা আগুনের শিখাটাও ক্রমশ ক্ষীণ হয়ে সরু হচ্ছে। যথাসময়ে আরো নরম চামড়ার রক্ত যজ্ঞকুণ্ডে না দিতে পারলে এতদিনের সব প্রয়াস ব্যর্থ। ব্যাথরি আবার হুঙ্কার ছাড়ে। কে প্যাভিলন, এত দেরি হচ্ছে কেন? সময় শেষ হতে আর যে মাত্র 1 প্রহর বাকি। তার মধ্যে যা করার করতে হবে, নাহলে আমি আমি না না, কিছুতেই না, কিছুতেই না। ব্যাথরি আবার হুঙ্কার ছাড়ে। দাঁত মুখ খিঁচিয়ে একটা বিকৃত হাসি হাসে ব্যাথরি। আর কিছুক্ষণ মাত্র, তারপর তার এতদিনের প্রয়াস পুরোপুরি সার্থক হবে।
শৈশব মনে পুষে রাখা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটবে এই যজ্ঞের মধ্যে দিয়ে। ঘরের এক কোণে টাঙানো বেলজিয়াম কাঁচের আয়নাটার দিকে এগিয়ে যায় সে। তার দেহ সম্পূর্ণ অনাবৃত, নগ্ন। উন্মুক্তভাবে নিজেকে মেলে ধরে দর্পণের সামনে। একটা কামুক প্রতিবিম্ব ফুটে ওঠে কাঁচের ওপর। অত অন্ধকারেও সেই লোলুপ দৃষ্টি থেকে যেন ঝরে পড়ছে নিবিড় রক্ত ক্ষুধা, সৌন্দর্য পিপাসার আকুল তাড়না। চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত বথরি জিভ দিয়ে সিক্ত করে নিজের ওষ্ঠ যুগল। তারপর শরীরের বিভিন্ন জায়গায় রক্তের ক্ষীণ রেখা এঁকে দেয় নরম আঙুলের স্পর্শে। অদ্ভুত একটা শীতল অনুভূতি হয়। কুঁচকে যাওয়া ত্বকে আবার যেন উজ্জ্বল্য ফিরে আসে। তীব্র অন্ধকারেও ঠিকরে বেরোতে থাকে অক্ষুণ্ণ রূপের ঝলকানি। ওদিকে যজ্ঞের আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো ঘর। বদ্ধ ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছে বেড়ে ওঠা বহ্নি শিখা। একটা মৃত্যুপুরী যেন হাহাকার করে উঠছে বারবার। কত মেয়েকে বলি হতে হয়েছে ওই কুণ্ডতে। কত মধ্য যৌবনা উঠতি যৌবনা মেয়ের রক্তে ভিজে গেছে ব্যথরির শরীর। তবু আকাঙ্ক্ষা, পিপাসা, ক্ষুধা, লোভ, এগুলো এমন রিপু যা মরেও মরে না, বরং আরো দাউ দাউ করে জ্বলে বৃদ্ধি পেতে থাকে প্রত্যহ। তা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন মানুষের মধ্যেই জেগে ওঠে বিপুল রক্ত মাংসের খিদে। সেই জেগে ওঠা খিদের তাড়নায় বলি হতে হয় অসহায়দের, যাদের আর্তনাদ দেওয়াল ভেদ করতে পারে না, যাদের আর্তনাদ দেওয়াল ভেদ করতে পারে না, শুধু ঝিমিয়ে পড়ে, আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে নির্জীব নিস্তেজতায়। ইচ্ছে করেই বথরি শহর থেকে দূরে এই নির্জন স্থান বেছে নিয়েছিল, যেখানেও একের পর এক দাসীদের খুন করতে পারবে। তারপর সেই রুধির রেখায় স্নাত হয়ে নিজের রূপ, তারুণ্য আর যৌবনকে চিরস্থায়ী করে রাখবে ওর শরীরের কোটরে। কি বলছো তুমি? আরে শিওর এমন ঘটনা কখনো সত্যি সত্যি ঘটে থাকতে পারে? এতটা ফিরোসিয়াস, আমার তো ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। সৌরভের চোখে মুখে চেপে বসা আতঙ্কের ছাপ স্পষ্ট। বন্ধুদের সঙ্গে অসাধারণ একটা উইকেন্ড কাটিয়ে এসে যে পারমিতার মুখ থেকে এমন সব অদ্ভুতুড়ে কথা শুনতে হবে কে জানতো। পারমিতার চোখ আটকে আছে ল্যাপটপের স্ক্রিনে।
মুখ না তুলেও বলতে থাকে, এই বিষয়টা নিয়েই আমি কদিন ধরে একটু পড়াশোনা করছিলাম, বিশ্বের কুখ্যাত সমস্ত সিরিয়াল কিলার্সদেরকে নিয়ে। এই বিষয়ে যেমন বহু পুরুষদের নাম উঠে আসে, তেমনি প্রাচীন ইউরোপের বহু নারীরাও সিরিয়াল কিলিংয়ে অভিযুক্ত। তাদের নৃশংসতা আরও বেশি প্রকট হয়ে ওঠে ভিকটিমের উপর। আচ্ছা, নারী বলতে আমরা এই একবিংশ শতাব্দীতে কি বুঝি? আনতনয়না, মাতৃসুলভা, স্নেহপরায়ণা, নাকি কোমল হৃদয়া? ওসব এক একটা মেদ খালি। মেয়েরা যেমন পেলব মননা হতে পারে, তেমনি তাদের পৈশাচিক স্বরূপ উন্মুক্ত করে প্রেতেও পরিণত হতে পারে। আর এই এলিজাবেথ ব্যাথরি ছিল হাঙ্গেরি শহরের একজন কুখ্যাত সিরিয়াল কিলার। সৌরভ সোফা থেকে একটা কুশন নিয়ে ভালো করে বসে উৎসুক চোখে পারমিতার দিকে তাকায়। ঠিক কেমন বলো তো? মানে খুনের মোটিভগুলো কেমন ছিল? তাহলে বলি, শোনো। 1560 সালে নাইরবাটরে জন্মগ্রহণ করে এলিজাবেথ ব্যাথরি। সে কুমারীদের হত্যা করে ভ্যাম্পায়ারের মতো তাদের রক্ত পান করত। অভিজাত পরিবারের মেয়ে হওয়ার ফলস্বরূপ তার বিয়েও হয়েছিল অভিজাত পরিবারে। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই স্বামী যুদ্ধে চলে গেলে পরিবার পরিচালনার সম্পূর্ণ ক্ষমতায় চলে আসে তার হাতের মুঠোয়। ধারণা করা হয় ওই সময়েই তার বিকৃত চিন্তাধারা বাস্তব রূপ নিতে শুরু করে। তার কিছু কাজের লোক ও দাসের সাহায্যে যখন তার বিচার করা হয়, তখন প্রথম 2 সহযোগীর মতে সে 50 জন মেয়েকে হত্যা করেছিল এবং তৃতীয় জনের মতে 80 জন। এই 80 জন মেয়ের হত্যার দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু আসলে তার হত্যা করা নারীর সংখ্যা ছিল 650, অর্থাৎ 650-এরও অধিক। এই সমস্ত কিছুই জানা যায় তার নিজের হাতে লেখা ডায়েরি থেকে। তার সকল অপকর্মের একজন প্রত্যক্ষদর্শী সেই ডায়েরি আদালতের সামনে উপস্থাপন তার করা মানে হয়েছিল। এরকম একজন ডেঞ্জারাস সিরিয়াল কিলার ডায়েরি মেনটেন করতেন? মেবি রাইট অর মেবি রং। ইন্টারনেটে কি আর সব তথ্য পাওয়া যায়? আর সব তথ্য পাওয়া গেলেও সেগুলো সব সত্যি কিনা সেটা তো আর আমি বলতে পারি না, বলো। তবে আমি যতটুকু জেনেছি আর জানছি, এই পার্টিকুলার ওয়েবসাইটে যে কটা নিউজ আছে সব কটাই ভেরিফাইড। সো হোপফুলি যে তথ্যগুলো আমি এখান থেকে পাচ্ছি সব কটা ঠিকঠাক। যাই হোক, তারপর বলি, শোনো। শিশু বয়স থেকে এলিজাবেথ ভয়ঙ্কর সব অত্যাচার প্রত্যক্ষ করত। তার খিটখিটে বদমেজাজি স্বভাব তার ভিতরের ক্রোধ আর হিংসাকে আরো ক্রমশ বাড়িয়ে তুলত। এর দরুন তার শরীরে কাঁপুনি বা মাইগ্রেনের মতো রোগও দেখা দিয়েছিল। ছোটবেলা থেকেই সে ভয়ঙ্কর সব অত্যাচারের দৃশ্য দেখে অভ্যস্ত ছিল। সেই সব ভয়ানক ঘটনার মধ্যে একটি ঘটনা, কি করে যে বলবো তোমায়, যাই হোক, সেই ঘটনাটা এরকমই যে একজন অপরাধীকে একটা ঘোড়ার পেট কেটে সেই পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপর আবার পেটটা সেলাই করে দেওয়া হয়। আর 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 যতক্ষণ না পর্যন্ত ঘোড়া আর অপরাধী দুজনেই মারা যায় ততক্ষণ অপেক্ষা করা হয়। তুমি ভাবতে পারছো এটা কতটা নৃশংস, কতটা প্যাথেটিক? এরকম নারকীয় দৃশ্য তার ভিতরের জন্তুর মনোবৃত্তিকে আরো বাড়িয়ে দেয়। মাত্র 10 বছর বয়সে একটি জারজ সন্তানের জন্ম দেয় এলিজাবেথ, কিন্তু 15 বছর বয়সেই তাকে আবার বিয়ে দেওয়া হয় ফেরেন্স নার্সারি নামে এক উচ্চবংশীয় লোকের সাথে। বলা হয় ফেরেন্সও নাকি তার স্ত্রীর মতোই অত্যাচারী ছিলেন। অটোমান বন্দীদের উপর নির্মম অত্যাচার চালাতেন তিনি। নিজের দাসদের 2 পায়ের গোড়ালির মাঝে কাগজ রেখে আগুন ধরিয়ে দিতেন বলেও জানা যায়। এছাড়াও অটোমান যুদ্ধে তার নৃশংসতার জন্য তার নামও দেওয়া হয়, ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি। তবে ব্যাথরি পরিবারে এলিজাবেথই কিন্তু একমাত্র খুনি নয়।
গুজব রয়েছে এলিজাবেথের পিসিও ছিলেন একজন খুনি, উভকামী এবং বিকারগ্রস্ত। অবসর সময় তিনি ব্ল্যাক ম্যাজিক এবং উইচক্রাফট চর্চা করতেন এবং সে সাথে এলিজাবেথকেও উৎসাহী করত এরকম কাজকর্মের জন্য। অবশেষে ক্লারাকে জেলে পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়েও তার শ্রীগালের ন্যায় ধূর্ততা দিয়ে জেল রক্ষীদের তার ফাঁদে ফেলেছিল বলে জানা যায়। সৌরভ এক টানা শুনে যাচ্ছিল। মাঝে মাঝে ভয়ে ঘৃণায় তার চোখ মুখ রক্তাভ হয়ে উঠছিল। পারমিতা পড়ে চলে ল্যাপটপের দিকে তাকিয়ে। এলিজাবেথের নৃশংসতা সত্যি অবর্ণনীয়। শুধু কুমারী মেয়েদের হত্যা করে তাদের রক্ত পান করা বা তাদের রক্তে স্নান করা পর্যন্তই তিনি থেমে থাকেননি। সে বন্দি কুমারী মেয়েদেরকে মারার জন্য এমন সব পদ্ধতি অবলম্বন করত যা ছিল অকল্পনীয়। তার অত্যাচারের ধরনে আরও বিচিত্রতা এসেছিল ফেরেন্সের সাথে তার বিয়ের পর। স্বামীর কাছ থেকে নতুন নতুন অত্যাচারের পদ্ধতি শিখেছিল সে। এলিজাবেথ মেয়েদেরকে কণ্টকযুক্ত খাঁচায় বন্দি করে রাখত, সিলিং থেকে ঝুলিয়ে রাখত, এমনকি তাদের দিকে বরফ বা অত্যন্ত ঠান্ডা জল ছুঁড়ে দিত, যাতে তারা ঠান্ডায় জমে যায় এবং মারা যায়। সে তার দাসীদের হাতের তালুতে উত্তপ্ত লাল লোহা চেপে ধরে রাখাটা খুব উপভোগ করত। উপরন্তু সে গরম সাঁড়াশি দিয়ে তাদের আঙুল টেনে খুবলে নিত। একদিন এক দাসী তার চুল আঁচড়াতে গিয়ে কয়েকটা চুল তুলে ফেলে ভুল করে। এতে সে প্রচণ্ড রেগে গিয়ে মারমুখী হয়ে ওঠে এবং দাসীকে প্রহার করতে শুরু করে। প্রহারের ফলে সেই দাসী রক্তাক্ত হয় এবং সেই রক্ত ব্যাথরির হাতে লেগে যায়। তার মনে হয় দাসীর রক্ত লাগার পর তার হাতের ত্বক আরও সজীব হয়ে উঠেছে। এক জাদুকর তাকে জানান বয়সী কুমারী মেয়েদের রক্ত যৌবন ধরে রাখার মহৌষধ। এরপর থেকেই শুরু হয় নিষ্ঠুর হত্যালীলা। বিয়ের কিছুদিন পরে ফেরেন্স যুদ্ধে চলে যান, কিন্তু সেখান থেকে তার স্ত্রীকে অত্যাচারের নতুন নতুন পন্থা লিখে পাঠাতো প্রেমপত্রের আড়ালে। স্বামীর পরামর্শ অনুযায়ী এলিজাবেথ তার কাজের মেয়েদের মধুতে লেপে সারা দিনের জন্য বাইরে রেখে আসতো, যেন পোকামাকড় আর মৌমাছির কামড়ে মেয়েগুলো মারা যায়। এলিজাবেথকে অনেকেই স্বজাতি ভক্ষকও বলেন। কিছু কিছু তথ্য থেকে জানা যায় সে এক মেয়ের শরীর থেকে মাংস কেটে তাকে দিয়েই রান্না করিয়েছিল এবং তাকে নিজের মাংস খেতে বাধ্য করেছিল। স্বামীর মৃত্যুর পর এলিজাবেথ আরও বেশি নৃশংস হয়ে ওঠে, যা জানা যায় তার পরবর্তী বিচারকালীন ইতিহাস থেকে। সে মেয়েদের নখের নিচে, মুখের চামড়ার নিচে সূঁচ ফুটিয়ে রাখত, মেয়েদের ক্ষতবিক্ষত করে আঘাতপ্রাপ্ত স্থান থেকে সাঁড়াশি দিয়ে তুলে নিত মাংসপিণ্ড। এই ব্লাড কাউন্টেস বেশ বিশৃঙ্খল ও এলোমেলো জীবনযাপনের জন্যও পরিচিত। স্বামী থাকা অবস্থায় ও স্বামী মারা যাওয়ার পর তার জীবনে বহু পুরুষের আগমন ঘটে। তার মৃত্যুর পরে অবশ্য তার উভকামী হওয়ার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছিল অনেকে। এলিজাবেথ যে কেন এত বেশি ভয়ঙ্কর আর নিষ্ঠুর তা বোঝার জন্য পণ্ডিতগণ তার জীবনের সকল দিক দিয়ে গবেষণা করেছেন। কারো কারো মতে জন্মগত ত্রুটির জন্য এলিজাবেথের মধ্যেই সাইকোপ্যাথ কিলার চরিত্রটি বেরিয়ে এসেছে। বছরের পর বছর কুমারী মেয়েদেরকে ধরে এনে হত্যা করে রক্তপাত করত সে। শুরুর দিকে গ্রামের গরিব লোকদের মেয়েদের কাজ দেওয়ার কথা বলে তাদেরকে এনে হত্যা করত, কিন্তু ধীরে ধীরে যখন মেয়েরা নিখোঁজ হতে থাকলো তখন আর কোনো মা বাবা তাদের মেয়েদের প্রাসাদে পাঠাতে চাইতো না। পরিবর্তে সে আরও বেশি দুঃসাহসী হয়ে উঠল। তখন সে ট্রান্সিলভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যবিত্ত অভিজাত পরিবারের মেয়েদেরকে ভালোভাবে লালন পালন করার কথা বলে প্রাসাদে আনতে শুরু করলো। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা নিখোঁজ হতে শুরু করলে তাদের পরিবার গরিব কৃষকদের মতো চুপ করে বসে না থেকে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টা জানায় এবং সর্বশেষ যে হত্যাটি এলিজাবেথের কাল হয়ে দাঁড়ায় সেটি হলো একটি গানের দলের প্রধান মেয়েকে যখন সে হত্যা করে। সাধারণ ঘরের মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়া সবার চোখে না পড়লেও একজন বিখ্যাত শিল্পীর অকস্মাৎ উধাও হয়ে যাওয়াটা
সবার নজরেই পড়েছিল। তখন হাঙ্গেরির ক্যাথলিক রাজা মার্টিয়াস, যে আগে থেকেই ব্যাথরি পরিবারের সম্পদের বিরোধী ছিলেন, তিনি এলিজাবেথের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে শুরু করলেন। এর ভার দেওয়া হয় হাঙ্গেরির রাজপ্রতিনিধি কাউন্ট জর্জ থার্জের উপর। 1 বছর ধরে গোপনে তদন্ত চালিয়ে জর্জ 1611 সালে সৈন্য সামন্ত নিয়ে হানা দিয়েছিলেন এলিজাবেথ ব্যাথরির চেতে দুর্গে। দুর্গের ঘন অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে এসেছিল এক নারকীয় ইতিহাসের জীবন্ত দলিল। দুর্গের ভেতরে থাকা পরিত্যক্ত সুবিশাল গুহাতে পাওয়া গিয়েছিল প্রচুর বালিকা ও যুবতীর পচতে থাকা মৃতদেহ ও কঙ্কাল। দুর্গের গোপন কুঠুরিগুলোতে পাওয়া গিয়েছিল মৃত্যুর প্রতীক্ষায় থাকা অগণিত কঙ্কালসার বালিকা ও যুবতীকে। এরপর গ্রেপ্তার করা হয় ব্যাথরি ও তার 3 সঙ্গীকে। বিচারের সময় এক সাক্ষী জানিয়েছিলেন 1855 থেকে 1609 সাল অবধি এলিজাবেথ ব্যাথরি ও তার 3 সঙ্গী মিলে 600-র বেশি নিরপরাধ মেয়েদের হত্যা করেছিলেন। বিচারের সময় জানা গিয়েছিল এলিজাবেথ ব্যাথরি বাথটাবের জলে বালিকাদের টাটকা রক্ত মেশাতেন ত্বককে বয়সের তুলনায় তরুণ করে রাখার জন্য। অমানবিক অত্যাচার করে খুন করে যৌন আনন্দ পেতেন তিনি। বিচারের পর এলিজাবেথকেও ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। চেথ দুর্গেরই একটি গোপন কুঠুরিতে এলিজাবেথকে ঢুকিয়ে দিয়ে দেওয়াল গেঁথে দেওয়া হয়েছিল। দেওয়ালের মাঝখানে 2টি ইটের সমান একটি গর্ত রাখা হয়েছিল। সে গর্ত দিয়ে প্রবেশ করত আলো ও বাতাস, এবং ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হতো খাদ্য ও পানীয়। ওই কালকুঠুরিতেই মলমূত্র ত্যাগ করতে বাধ্য হতেন তিনি। 51 বছরের এলিজাবেথ ব্যাথরি জীবনে এই প্রথমবার নিজেরই আবিষ্কার করা পৈশাচিক পদ্ধতির ভয়াবহতা অনুভব করতে পেরেছিলেন তিনি। প্রায় 4 বছর ওই বদ্ধ কুঠুরিতে নরক যন্ত্রণা ভোগ করার পর মিলেছিল মুক্তি। 1614 সালে বসন্তের এক ভোরে এলিজাবেথ ব্যাথরিকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। পছন্দরা শরীরটাকে উড়ে করে খাচ্ছিল অসংখ্য পিঁপড়ের দল। এতটা অবধি একটানা পড়ে পাশে রাখা বোতলটা খুলে এক নিঃশ্বাসে কয়েক ঢুক জল খেয়ে নেয় পারমিতা। রাগে, ঘৃণায়, আতঙ্কে ওর গলার কাছটা যেন দলা পাকিয়ে আসছে। পেটের মধ্যে নাড়া দিচ্ছে বমি। সৌরভ এতক্ষণ এক মনে শুনছিল, এবার নীরবতা ভঙ্গ করে বলে ওঠে, সত্যি আমরা আজকের যুগের মানুষদের নিষ্ঠুর বলি। টিভিতে কোনো খুনের ঘটনায় চোখ মুখ কুঁচকে অবলীলায় কত অভিশাপ দিয়ে দিই সেই সব অপরাধীদের, অথচ এর থেকেও কত ঘৃণ্য, কত ডেঞ্জারাস লোকজন রাজত্ব করে গেছে এই পৃথিবীতে, শুষে নিয়েছে মানুষের জীবন। পারমিতা চিবুকে 2 আঙুল ঠেকিয়ে নিয়ে বলে, তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক। শেষ জীবনেও কিন্তু এই এলিজাবেথ ব্যাথরি চরম শাস্তি ভোগ করে পৃথিবী ছেড়েছে। যন্ত্রণাটাকে অন্তত উপলব্ধি করে যেতে পেরেছে সে। তুমি এখন তবে কি বলতে চাইছো? এই ঐতিহাসিক ভ্যাম্পায়ার চরিত্র এলিজাবেথ ব্যাথরির আত্মা এখন এই পলিস্টিন হাভেলিতে ঘেরে বসেছে? মাই গুডনেস! দেখো, শিওর হয়তো কিছু বলতে পারছি না, তবে আমার সিক্স সেন্স বলছে এমনই কিছু। আবার এটাও হতে পারে ওই হাভেলিতে যে মহিলা থাকে সে নিজেকে এলিজাবেথ ব্যাথরি বলে কল্পনা করে এরকম সব কাজকর্ম করছে। অনেক রকম সাইকোলজিক্যাল ব্যাপার থাকতে পারে এইসবের মধ্যে। তবে ওই হাভেলির সাথে এলিজাবেথ ব্যাথরির হিস্ট্রি খুব ভালোভাবেই কানেক্টেড। তবে সেরকম যদি কিছু হয় তাহলে আর ঝিমলিকে ফিরে পাওয়ার কোনো আশা থাকবে না। এই কথাটা যে হরিদাকে কিভাবে বলি আমি, এমনিতেই মানুষটার দিকে তাকানো যাচ্ছে না। আর তারপরে আবার এসব শুনলে হয়তো আরো ভেঙে পড়বেন উনি। সৌরভের গলাটা ভারী হয়ে আসে। কিন্তু সত্যিটাকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে পারমিতা। এই আধুনিক যুগেও ওরকম লেভেলের একজন
নৃশংস খুনের স্পিরিট ইন্ডিয়াতে, ভাবা যায়? সে দিনের পর দিন ভ্যানিশ করে দিচ্ছে এক একটা জলজ্যান্ত মেয়েকে। না 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 না, কালই ব্যাপারটা পুলিশকে জানাতে হবে। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আস্তে আস্তে নিশিকুঞ্জ অ্যাপার্টমেন্টের সমস্ত আলোগুলো নিভে যায়। সবাই রাত্রিকালীন মেদুরতায় মগ্ন। ওদিকে প্যালেস্তিয়ান হাভেলি একা প্রেতের মতো দাঁড়িয়ে অন্বেষণ করছে তার পরবর্তী শিকারের। ভোরের আলো সবে ফুটতে আরম্ভ করেছে। পাখিরা এখনো সদলবলে বেরোয়নি। ঘাসের ডগার উপরে মুক্তোর মতো শিশির লেগে রয়েছে। কেমন খেলাটা খেললাম বলো? সাপও মরল, অথচ লাঠিও ভাঙলো না। হিসি শব্দ করে বলে ওঠে হরি। তার হাতে ধরা দেশি মদের গ্লাস। কাল সারা রাত ধরে অতিরিক্ত মদ্যপানের পর কোনো হুঁশ ছিল না। সকাল হতে তার হুঁশ ফিরেছে। ষড়যন্ত্র সফল হয়েছে তার। সেই আনন্দে আরও একবার মদ ঢালে গ্লাসের উপর। বিছানার উপর বসে তার স্ত্রী জাহ্নবী 500 টাকার নোটগুলো থুতু দিয়ে গুনে চলেছে একের পর এক। মাঝে মাঝে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠছে। ঠিকঠাকভাবে হ্যান্ড ওভার করেছিলে তো ঝিমলিকে? আবার পুলিশি ঝামেলা টামেলা হবে না তো? দেখো বাবা, এই বয়সে জেলের ভাত টাত খেতে পারবো না কিন্তু। না রে বাবা না, কেউ কিচ্ছু জানতে পারবে না। মেয়েকে যে আমরা গোপনে মুম্বাইতে বিক্রি করে দিয়ে এসেছি, এই খবর কাকপক্ষীতেও টের পাবে না। ওই হাভেলির দরজায় গিয়ে এলিজাবেথ ব্যাথরির নেম প্লেট সেঁটে দিয়ে এসেছি। তার উপর ওই পারমিতা দিদিমণি আগের দিন ওটা দেখে এমনভাবে পরিমণি করে দৌড় দিল, মনে হয় ওই ব্যাপারটা বেমালুম খেয়ে গেছে। আমাকে কোনো সন্দেহই করছে না। তোমার ম্যালিগন্যান্টের কথা বলতে আরো দয়া জেগেছে আমার উপর। ওই হাভেলির পাশের দোকানের মালিককে কর করে 500 টাকা ঘুষ দিয়েছি বললে হবে? অত সস্তা নাকি? গল্পটা এমনভাবে সাজিয়েছি বিশ্বাস করতে বাধ্য। গত 1 মাস ধরে ওই হাভেলির চারপাশে গোবর দেওয়া ধুনো ছড়িয়েছি, ব্যাটারি দেওয়া হরর মিউজিক সিস্টেম চালিয়ে রেখে দিয়ে এসেছি বাগানে, যাতে আশেপাশের লোকজনের মধ্যে ওই ভূতের গাঁজাখড়ি গপ্পটা আরো বেশি করে বিশ্বাসযোগ্য করে তোলা যায়। এমনিতে কেউ আগ বাড়িয়ে নাক গলাবে না জানতাম, তবে ওই 25 নম্বর অ্যাপার্টমেন্টের দিদিমণির হাবভাব আমার প্রথম দিন থেকেই মোটেও ভালো লাগতো না। সব ব্যাপারে একটা জানবো ভাব। যাই হোক, সেও এখন আবেগে কাতর। তবে ওরা পুলিশে খবর দিতে পারে, সেই ব্যবস্থাও আমি করে রেখেছি। স্টেশনে যাওয়ার পথে ওই হাভেলির সামনে ঝিমলির 2টো কামিজের কাটা অংশ ফেলে আসবো। লোকে ভাববে এলিজাবেথের মরা আত্মা ঝিমলিকে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়েছে, আর আমরা মেয়ের শোকে দেশ ছেড়েছি। জিও। কথাগুলো বলেই ঠোঁট কামড়ে একটা বিশ্রী হাসি হাসে হরি। সেই অসহায় কাতর পিতৃবৎসল মুখটাতে এখন দেখা দিয়েছে এক শয়তান, যে টাকার জন্য মিথ্যা নাটক সাজিয়ে নিজের মেয়েকে বিক্রি করে দিয়ে এসেছে সুদূর মুম্বাই শহরে। চলো চলো জাহ্নবী, টাকাগুলো সব ব্যাগের ভেতরে ভালো করে গুছিয়ে নাও। ভোরের আলো ফুটে গেছে, কেউ যেন আমাদের দেখতে না পায়। দেখতে পেলে আবার অহেতুক নানা প্রশ্নের মুখে জর্জরিত হতে হবে, এই আর কি। ওই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাইও। ঘরে তালা দিয়ে হরি আর জাহ্নবী বেরিয়ে আসে।
হৃষ্টচিত্তে তারা হাঁটতে হাঁটতে এসে পৌঁছয় প্যালেস্তিয়ান হাভেলির সামনে। শেষ রাতের কুয়াশা মাখা অবস্থায় সুবিশাল হাভেলিটাকে যেন একটা জ্যান্ত ড্র্যাগনের মতো মনে হচ্ছে। ব্যাগ থেকে কামিজের দুটো ছেঁড়া টুকরো বের করে হরি আর জাহ্নবী হাভেলির গেটের দিকে এগিয়ে যায়। প্যালেস্তিয়ান হাভেলির সামনে এসে জড়ো হয়েছে কয়েকশো মানুষ। একটু আগে পুলিশ এসে উদ্ধার করেছে দুটো লাশ। সংবাদ মাধ্যম সহ সমস্ত মিডিয়াতে ঘন ঘন প্রচার চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি সেটাই কুখ্যাত প্যালেস্তিয়ান হাভেলি। একটু আগেই পুলিশ সেখান থেকে উদ্ধার করেছে দুটো লাশ। স্থানীয়দের মতে মৃত দুজন ব্যক্তি পার্শ্ববর্তী নিশিকুঞ্জ অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ড হরি সান্যাল ও তার স্ত্রী জাহ্নবী সান্যাল। কিছুদিন আগে থেকেই তাদের একমাত্র মেয়ে ঝিমলি নিখোঁজ ছিল। পাড়ার লোকেরা সন্দেহ করছিল ঝিমলির হঠাৎ উধাও হয়ে যাওয়ার সঙ্গে এই ভৌতিক প্যালেস্তিয়ান হাভেলির কোনো এক যোগসূত্র আছে। কারো কারো মতে প্রাচীন ইউরোপীয় ভ্যাম্পায়ার এলিজাবেথ বেথরির মৃত আত্মা আজও বিদ্যমান এই হাভেলিতে। তবে পুলিশ বাহিনী তন্ন করে গোটা হাভেলি খুঁজলেও সেখানে ঝিমলির কোনো দেহ বা সামান্যতম চিহ্নও পায়নি। বর্তমানে পুলিশ জানিয়েছে আপাতত প্যালেস্তিয়ান হাভেলি সিল করে দেওয়া হবে। পরবর্তীতে সংস্কার করে গড়ে উঠবে কোনো শপিং মল অথবা মাল্টিপ্লেক্স। ক্যামেরায় অতনু বিশ্বাসের সঙ্গে আমি তনুময় চৌধুরী, খবর সবার আগে। পারমিতা আর সৌরভ পুলিশের সঙ্গে কথা বলার পর অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে। পারমিতার চোখের কোণটা ভারী হয়ে এসেছে। অবশেষে থেমেছে হত্যালীলা। কাল থেকেই শুরু হবে ওই জান্তব হাভেলির সংস্কার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে প্রতিটা ইট। তার সঙ্গে চাপা পড়ে যাবে অনেক অমীমাংসিত রহস্য, সত্য মিথ্যার দ্বন্দ্ব আর প্রেত মানুষ সংঘর্ষ।